আজকে আমরা মেরুদণ্ডের সমস্যা নিয়ে কথা বলবো। তো মেরুদণ্ডের সমস্যাটা কিন্তু আমরা দেখি যে বেশ কমন, বিভিন্ন কারণ মেরুদণ্ডের সমস্যা হয়। তো কি কি ধরনের সমস্যা নিয়ে আসলে মেরুদণ্ডের রোগীরা আপনাদের কাছে আসে? প্রথমে এটা দিয়ে শুরু করব। ধন্যবাদ আপনাকে। আসলে মেরুদণ্ডের নানাবিধ সমস্যা হতে পারে। তো কি কি ধরনের সমস্যা যদি আমি বলি যে মেরুদণ্ডে কি ধরনের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মেরুদণ্ডের যে গঠনগত যে বিষয়গুলো আছে সেগুলো একটু জেনে নেওয়ার দরকার। জি, অবশ্যই। কারণ ওই গঠনগত সমস্যাগুলো থেকেই কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো তৈরি হয়। আচ্ছা। তো যেমন ধরেন মেরুদণ্ডে আমাদের পিছনের যে মাথার পিছন থেকে শুরু করে একেবারে হিপ পর্যন্ত যে এরিয়াটায় একটা লম্বা একটা হাড়ের একটা মালার মতো একটা লাইন আপ থাকে, সেখানে অনেকগুলো হাড় থাকে। এই হাড়গুলোকে আমরা মেরুদণ্ডের হাড় বলি বা অনেক সময় ভার্টিব্রা বলি। তো এই হাড়গুলোর প্রত্যেকটা দুইটা হাড়ের মাঝে আবার একটা করে জোড়া থাকে। আচ্ছা। এই জোড়াতে একটা ডিস্ক থাকে, যা ডিস্ক তো বুঝিনি যে কম্পিউটারে যেরকম ডিস্ক থাকে ঠিক ওরকম একটা জিনিস থাকে, বাট এটা একটু ফার্ম, মানে একটু একেবারে শক্তও না আবার একেবারে নরমও না, জেলি মাঝখানটা একটু জেলির মতো নরম জিনিস থাকে, আর চারপাশে একটু শক্ত একটা আবরণ থাকে, অনেকটা কুশনের মতো। এটা রাইট, এটা কুশনের মতোই কাজ করে বেসিক্যালি। আমরা যখন বিভিন্ন বাম্পিং করি বা নড়াচড়া করি, মুভমেন্টে আমাদের হেল্প করে এবং কুশনের মতো আমাদেরকে ইয়ে করে যাতে করে আমরা আঘাত না পাই, ঘর্ষণ না হয়। আর এই একটা হাড়ের সঙ্গে আর একটা হাড়ের কিন্তু এই সংযোগ ছাড়াও আরও পিছনে অনেকগুলো সংযোগ থাকে বা জয়েন্ট থাকে বা জোড়া থাকে। আর এর চারপাশে কিন্তু অনেক মাসেল থাকে, মানে মাংসপেশি থাকে। আর এই মেরুদণ্ডের মধ্যে একটা বড় নালী থাকে, যেটা আমরা মেরুদণ্ডের নালী বলি, এবং নালীর ভিতরে একটা রগ থাকে। যেমন ধরেন যে আমরা যখন কোনো অ্যানিম্যাল স্যাক্রিফাইস করি তখন দেখা যায় গলার ভিতরে একটা সাদা রগ দেখা যায়, বা মুরগির ক্ষেত্রে আমরা ওটা কিন্তু বের করি, আপনারা অনেকেই জানেন। এটি কিন্তু মেরুদণ্ডের রগ, যেটা আপনার আমি এটাকে এইভাবে বলি যে এটা ব্রেন থেকে বেরোয় সারা শরীরে জালের মতো এই নার্ভগুলো এই রগের মাধ্যমেই সব সিগন্যালগুলো পাস করে এবং আমাদের সব কর্মকাণ্ড এটা দিয়েই প্রবাহিত হয়। তো এটাকে আমরা অনেকটা যেমন ইলেকট্রিসিটির যে আপনার ন্যাশনাল গ্রিড যেটা বলি, আমরা মেরুদণ্ডের এই রগটাকে কিন্তু মানুষের শরীরের ন্যাশনাল গ্রিড বলি, কারণ এটা ব্রেন থেকে যে জেনারেশনটা তৈরি হয়, যত ইলেকট্রিসিটি বা যত কিছু ইম্পালস তৈরি হয়, এই মেইন রগ দিয়েই সারা শরীরে ছড়িয়ে যায়। তো এখান থেকে যে প্রত্যেকটা হাড়ের মাঝে দুই পাশ দিয়ে ছোট ছোট করে এরকম নার্ভ বেরোয় যায়, এবং সেই নার্ভগুলো দেখা যাচ্ছে ঘাড়ের এরিয়া, বুকের এরিয়া এবং কোমরের এরিয়া, তারপরে আবার হিপের যে এরিয়া, সেইখানে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউশন করা আছে কোন জায়গায় কতগুলো নার্ভ থাকে। তো এখন যেটা প্রবলেম হয় যে এই যে স্ট্রাকচারগুলো বললাম আমি, এগুলোর কোনো একটাতে বা কোনো একটা জায়গায় যদি কোনো একটা সমস্যা হয়, সেই প্রবলেম রিলেটেড দেখা যাচ্ছে তার সমস্যা হয়। কিন্তু যদি আমি বলি সিমটমের, এগুলো তো বললাম প্যাথোলজি বা এখানে রোগটা কি সেটা, কিন্তু যদি সিমটমের কথা বলি তাহলে সিমটমটাগুলো মোটামুটি কিন্তু রিজনাল হয়। রিজনাল মানে আপনার ঘাড়ের এরিয়ার জন্য একরকম, বুকের এরিয়ার জন্য একরকম, আবার দেখা যাচ্ছে কোমরের এরিয়ার জন্য আরেক রকম সিমটম দেখা দিবে। তো সিমটমের কথা বা যে রোগের লক্ষণের কথা, সেগুলো নিয়ে যদি কথা বলি, তো আমি প্রথম থেকে যদি বলি যে যদি ঘাড়ের এরিয়াতে মেরুদণ্ডের কোনো সমস্যা হয় তাহলে কি হতে পারে। প্রথম কথা হচ্ছে যদি দেখা যায় যে শুধুমাত্র এই নার্ভ বা রগের যদি কোনো প্রবলেম হয়, তখন দেখা যাচ্ছে যে সাইডের নার্ভগুলো বেরোয় আসছে বা স্নায়ু বা রগ বেরোয় আসছে, সেগুলোতে যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা যাচ্ছে যে ওখান থেকে এটা তো হাতে আসছে। আপনি জানেন যে ঘাড়ের যে স্নায়ুগুলো বেরোয় আসছে মেরুদণ্ডে, সেগুলো হাতে চলে আসে, আর বুকের রিজনেরগুলো দুই পাশ দিয়ে চলে আসছে, আর ঠিক একইভাবে আবার কোমরের যেগুলো সেগুলো পায়ে চলে যাচ্ছে। তো ঘাড়ের থেকে যদি নার্ভগুলোতে কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে হাতের দিকে, যদি এক সাইডের প্রবলেম হয় এক হাতে আসবে, দুই সাইডের প্রবলেম হলে দুই হাতে যাবে সিগন্যালটা। তো এই প্রবলেম বা সিগন্যালটা কী ধরনের প্রবলেম হতে পারে, যেমন ধরেন হাতে ব্যথা আসতে পারে, হাত অবশ হয়ে যেতে পারে, হাত ঝিঝি লাগতে পারে, বা আপনার নামনেস যেটাকে বলি অবশ হয়ে যাওয়া সেটা হতে পারে, এবং এমনকি হাতে দুর্বলতা চলে আসতে পারে বা শক্তি কমে যেতে পারে। আবার অনেক সময় যদি মেরুদণ্ডের মেইন যে রগটা, যেটাকে আমি বলছি যে কারেন্টের ন্যাশনাল গ্রিডের মতো মেইন মেরুদণ্ডের স্পাইনাল কর্ড যেটাকে বলছি স্নায়ুরজ্জু বলি, এটাতে যদি সমস্যা হয়, যে এটাতে কোনো প্রবলেম হলো, বা যেমন সাপোজ কোনো টিউমার হলো যেটা এই রগটাকে চেপে ধরলো, বা ওইটা কোনো আঘাত লাগলো যে রগে ক্ষতিগ্রস্ত হলো, বা হাড়গুলো ওখান থেকে সরে গেল, বা হাড়ের বৃদ্ধি হয়ে ওখানে একটা প্রবলেম তৈরি হলো, রগের উপরে চাপ, মেইন রগের উপরে চাপ দিল, তখন দেখা যাচ্ছে যদি এটা ঘাড়ের রিজনে হয়
তাহলে যে রিজনে এই প্রবলেমটা হবে তার থেকে নিচের পুরো অংশেই এর ইফেক্ট পড়বে। ঘাড়ের যে রিজন এটা হবে, দেখা যাচ্ছে ঘাড়ে যদি এটা প্রবলেম হয় তাহলে দেখা যায় 4 হাত পাই তার দুর্বলতা আসতে পারে, অবশ, ঝিঝি লাগা, হাত পা মানে ভার হয়ে যাওয়া, হাঁটতে গেলে অনেক সময় দেখা যায় সে রোবটের মতো হাঁটে, আমরা এটাকে বলি রোবোটিক ওয়াক। তো এই ধরনের একটা পেশেন্ট যখনই আমাদের রুমের চেম্বারে আসে, আমরা তার হাঁটা দেখেই কিন্তু বলতে পারি যে তার আসলে প্রবলেমটা কি, বা যেটা আমরা অনেক সময় অনেকের নাম উচ্চারণ করি যে সে দেখেই নাকি রুগীর অনেক অসুখ বলে দিতে পারতো। আসলে এরকম অনেক অসুখ আছে যেগুলো আমরা আসলে দেখেই বলে দিতে পারি। যেমন এরকম যদি রোবোটিক ওয়াক করে একটা পেশেন্ট আসে, তখন আমি বলতে পারি যে এটা তার এই প্রবলেমটা আছে। তো একইভাবে যদি ওখানে মাসেলগুলো যে রয়েছে, সে মাসেলেও তো কিন্তু অনেক সমস্যা হতে পারে। মাসেলের জন্য সাধারণত নেক পেইনটা নিয়েই বেশি আসে, যে ঘাড়ে ব্যথা নিয়ে আসে। ইভেন আপনার সিম্পল যদি বলি যে আপনি রাত্রে শুয়ে আছেন, সকালবেলা উঠে দেখলেন আপনার ঘাড় ব্যথা হয়ে গেছে, আপনি ঘাড় নাড়াচাড়া করতে পারতেছেন না, ভেরি সিম্পল। এটা আপনার একই রকমভাবে লম্বা সময় যদি আপনি শুয়ে থাকেন, তাহলে ঘাড়ে যে মাসেলগুলো আছে, মাসেলগুলো একই স্টেজে থাকবে, মানে একই রকমভাবে একদিকে কন্ট্রাকশন করে থাকবে, একদিকে রিল্যাক্সেশন করে থাকবে। এই যে দীর্ঘ সময় একটা সাইডের মাসেলগুলোকে কন্ট্রাক্ট করে থাকলো, তখন ওই মাসেলগুলো কন্ট্রাক্ট করে থাকে, বা মানে এটাকে কন্ট্রাকশনের বাংলা কি বলবো, যে সংকুচিত হয়ে থাকার জন্য দেখা যাচ্ছে যে ওইটা ফ্যাটিক হয়ে যাচ্ছে। সে তখন ফ্যাটিক হয়ে যাওয়ার জন্য, ফ্যাটিক হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে তখন এই ব্যথাটা তৈরি হয়। তো এরকম মাসেলের প্রবলেমের জন্য কিন্তু আমাদের এরকম সমস্যা হচ্ছে। আবার যদি একইভাবে যদি আমি বলি যে বুকের রিজনে যদি একটা প্রবলেম হয়, তাহলে বুকের রিজনে নার্ভে যদি সমস্যা হয়, কারণ এখানে নার্ভগুলো কিন্তু পিঠ থেকে সামনের দিকে এরকমভাবে চলে আসে, তো দেখা যাচ্ছে একটা লাইন বরাবর একটা তীব্র একটা ব্যথার সে অনুভূতির কথা বলবে যে আমার এই লাইন বরাবর, এবং রুগীরা অনেক সময় দেখায় যে আমার এরকম একটা লাইন বরাবর ব্যথা হচ্ছে। তখন আমরা কিন্তু ওই লাইনটা আইডেন্টিফাই করে বলতে পারি তার আসলে কোন নার্ভের প্রবলেমটা হয়েছে। আর একইভাবে যদি আবার যেটা সার্ভাইকালে বললাম বা ঘাড়ের ক্ষেত্রে বললাম, যে তার যদি মেরুদণ্ডের নালীর ভিতরে কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে তখন হাতে কিন্তু আবার প্রবলেম হবে না, কিন্তু হাত স্পেয়ার করে চলে আসছে, হাত তো ঘাড়ের থেকে হাতের নার্ভগুলো যায়, যেহেতু আমি বুকের এখানের মেরুদণ্ডের কথা বলছি, সুতরাং হাতটা স্পেয়ার করে চলে আসবে, হাতে কোনো প্রবলেম হবে না। তার দেখা যাচ্ছে তার নিচ থেকে নিচের অংশটায় তার এই প্রবলেমগুলো হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তার কিন্তু এই নিচের পায়ের দুর্বলতা চলে আসতে পারে, পা অবশ লাগা, ঝিঝি লাগা, ভারী হয়ে যাওয়া, এবং হাঁটতে অসুবিধা, যেটা রোবোটিক ওয়াকের মতো এরকম একটা হাঁটতে হবে। এবং পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে এরকম যে তার পাটা এত ভার, মনে হচ্ছে মাটির সঙ্গে আঠা দিয়ে বা গাম দিয়ে তার পাটা লেগে আছে, এরকম একটা অনুভূতির কথা বলে পেশেন্টরা। তো এবং অনেক ক্ষেত্রে কিন্তু প্যারালাইসিস হয়ে যায়, টোটাল দেখা যাচ্ছে পাটা প্যারালাইজড হয়ে গিয়েছে। আবার যদি আমি বলি যে কোমরের এরিয়াতে যদি কোনো সমস্যা হয় মেরুদণ্ডের, তো কোমরের এরিয়ার সমস্যার 1 নম্বর প্রবলেম হবে তার যে কোমর ব্যথা হবে। কোমর ব্যথার সঙ্গে একইভাবে যে পায়ের দিকে তার একটা রেডিয়েটিং পেইন বা একটা তীব্র ব্যথা, একটা পায়ের একটা রগ বরাবর মানে একটা লাইন বরাবর একটা ব্যথা যায়, সেটা 1 পায়েও হতে পারে, সেটা 2 পায়েও হতে পারে। তো এই যে আমরা তখন দেখি যে পেশেন্টরা যদি অনেক রুগী কিন্তু বলতে পারে সুনির্দিষ্ট করে যে আমার এই লাইনটা দিয়ে ব্যথা হচ্ছে, তখন রুগীরা যদি সুনির্দিষ্ট করে এরকম বলতে পারে এই লাইন দিয়ে ব্যথা হচ্ছে বা এই এরিয়াতে আমার অবশ, তখন কিন্তু আমরা বলতে পারি যে কোন নার্ভ এটা ইনভলভ, কোন নার্ভ, কোন নির্দিষ্ট করে বলতে পারি কোথায় প্রবলেমটা হয়েছে। আর যদি দেখা যায় যে তার একই সাথে তার পায়খানা প্রস্রাবের কোনো সমস্যা চলে এসেছে, অর্থাৎ সে পায়খানা ধরে রাখতে পারে না, অথবা প্রস্রাবটা পড়ে যাচ্ছে, তো এটা কিন্তু খুব সিরিয়াস। আমরা এটাকে রেড ফ্ল্যাগ বলি, যে এরকম একটা সমস্যা হলে কিন্তু ডেফিনেটলি তাকে খুব দ্রুত সময়ের ভিতরে ডক্টরের শরণাপন্ন হয়ে তার একটা এই প্রবলেমটাকে সলভ করতে হয়। কারণ যখন এটাকে আমরা বলি যে অটোনমিক ফাংশন বা নার্ভ নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে, যে এটা নার্ভ নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে যখন যায়, তখন কিন্তু যতই আমরা চিকিৎসা করি এটা ফিরে আসার সম্ভাবনা তখন 50-50 একটা চান্স হয়ে যায়। তো একটা ইয়াং মানুষ যদি দেখা যায় যে সারা জীবন তার পরবর্তীতে ক্যাথেটার লাগিয়ে সারা জীবন কাটাতে হচ্ছে, এটা কিন্তু খুব কষ্টের একটা বিষয়। সেই কারণে এটা আমরাকে অনেক মানে ইম্পর্টেন্সের সাথে দেখি যে এটা, এবং সেই কারণে আমরা এটাকে রেড ফ্ল্যাগ বলি। তো এখন কোমরের এই প্রবলেমগুলোতে কিন্তু এই ধরনের একটা সমস্যা আসতে পারে, ভয় থাকে সব সময়।